আমি প্রথমেই একটু জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাকে আপনার কাছে জানতে চাই যে জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরে নির্বাচন হবে। সেই দিনই সময়ের একটু হেরফের থাকতে পারে, কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে। প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায়। আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দাবিটি সঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের অবস্থানটা বলেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন, আপনাকে ডাক্তার জাহেদ উনিও আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন, কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই। দুজনের দুইটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের। একটা হচ্ছে যেটা আপনি বললেন, নির্বাচন। ডক্টর ইউনূস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল, আর সবাই। আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। এখন আমি যেটা দেখি আর কি, যে যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসেবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায়, শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয়। কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের দলের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আমাদের মত আছে, আমাদের সম্মতি আছে। কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে, কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন, তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক, আলোচনা করুক। 1-2 মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি। অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে, কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি। এখন হয়তো বা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না, ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে। আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না, আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন, কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট। আরেকটা কথা বলি খালেদ মহিউদ্দিন আপনাকে, আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি, প্রকাশ্যে বলি, আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে। আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না, কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইউনূস সময় ক্ষেপণ করছেন অযথা, উনি একটা লম্বা সময় নিচ্ছেন। এর পিছনে অনেক কথা বিএনপি বলে, আপনারা শুনেছেন। আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন, উনি ওইগুলোর ব্যাপারে অনেক কথা বলেন। তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব। কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন। আপনারা যেটা বলছেন, মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে, যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন, বা অনুরোধ করতেন যেভাবেই বলেন, তো সেইটা অনেক সহজ হতো। মানে উনি যেহেতু একটা 6 মাসের একটা উইন্ডো রাখতেছেন, এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, কিছুটা তো হচ্ছে। আমরা কিন্তু ওনার সাথে এই 6 মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম। উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার, আমরা কিন্তু বলেই এই আলোচনাটা শুরু করেছি। আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন জুনায়েদ সাকি। হ্যাঁ, জুনায়েদ সাকি আলোচনাটা এভাবে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা, ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি, আপনি আমাদের সাথে কি বলতে পারেন? তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা, আমার যে ডিসকমফোর্টটা, সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই। আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে, যেটা আমি দেখছি যে আমি এটার খুঁজে পাচ্ছি না। মানে উনি বলছেন যে আমি তো পারছি না, আমার কথাটা ছিল এরকম, আমি তো পারছি না, আমি তো চেষ্টা করলাম। তো সেজন্য তখন জুনায়েদ সাকি বললেন যে দেখেন আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন, আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে শুরু হচ্ছে রমজান, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম। এরপরে যদি যেতে হয় রমজানে, তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করবো না। রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের 3rd বা 4th উইকে, আর এরপরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ। সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা। মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টার উপরে কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে, মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি, সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা? উনি যেটা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে ওনার নিয়ন্ত্রণে, কর্তৃত্বে সবাই চলছে না, উনি তো কিছু করতে পারছেন না। উনি বলছেন আমি তো কোনো কাজ করতে পারছি না। রাস্তার আন্দোলন পারবেন না তো, মানে রাস্তার আন্দোলন একটা কারণ, আরো অনেক নানা রকম কারণ আছে। কিন্তু যে এটা যদি আমার একটু খোলাসা করতেন, আমি এটা ঠিক বুঝি নাই। মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না, সেটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক?
হ্যাঁ, উনি বলছেন যে ডিসেম্বরে, মানে ডিসেম্বর না, আসলে উনি তো আমাদেরকে না করেন না যে উনি ডিসেম্বরে করবেন না। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি প্রশাসন, সরকার, সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে উনি জাস্ট বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই। দুটো ঘটনা আমি আপনাকে বলি, অফ দ্য রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ, হ্যাঁ, আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন। সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে। তাহলে দেখেন, মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে, এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস কিন্তু এগুলো ইয়ে করেন নাই, হ্যাঁ, মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার, উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো। তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না, সেন্সিটিভ আলোচনা, আমি হয়তো করছি না। মুজিব ভাই আপনার কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে। কারণ কি, একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ, মানে আপনি আমাকে বলেন তো তাহলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত? আসলে এইটার কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবেন, এটি কিরকম? যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন, আমি বলি জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জেনে থাকেন, এক সেকেন্ডও ওনার চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। কারণ উনার ডিজিএফআই আছে, এনএসআই আছে, সব আছে উনার, মানে আর্মি চিফের না কিন্তু, আমি সরাসরি বললাম ডিজিএফআই, এনএসআই, এসবি উনার কিন্তু, ডিবি উনার কিন্তু, ইমিগ্রেশন উনার কিন্তু, আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই। ডিজিএফআই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা। আমি আপনাকে বলি, এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম। জি, উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন, বলেন তো ভাই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো? তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা, যেটা বলি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে। সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা, ওনাকে প্রশ্ন করা। সুতরাং আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনার মনে থাকার কথা, উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে, এর পেছনে উনি আছেন সবার আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন। আমি মনে করি এটা ভালো কাজ করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়োবৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, এটা ভালো কাজ করেছেন। খারাপ কাজ করতেছেন, মিথ্যাচার করতেছেন, সেটা ভেরি গুড। আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি, কারণ আমি দুটো কথা বলেছি। আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা, যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না, তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ, ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি। কিন্তু সরকার কি নিয়েছে দেখেন, সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে, উনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না, অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে। এবং আমার কাছে মনে হয় মঞ্জু ভাই, আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনূস একজন খুবই সহানুভূতি প্রবণ, খুবই আমি বলবো যে একজন একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ। তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা, এবং তিনি যেতে দিয়েছেন। কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন, বা তার সরকার ছলনা করছে। এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি। আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই, আপনি দেখেন, আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হচ্ছে, দর্শক কেন মনে করবে। আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে, আমাদের উপদেষ্টারা হয় আমার কাছে আসে না। এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে, তারা হয় আসে না, নাইলে তারা কিভাবে আমি জানি না, তারা তো প্রশ্ন জবাব দেয় না। আপনাকে তারা শুধু মন্তব্যের প্রশ্ন জবাব দেয়, আমি তো সেটা আগেও বলছি। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যে কথাটা তুলছেন, আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা 5 বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা একটা আন্দোলন করছে। এবং আন্দোলনটা কি, তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে। তারা কালকে আমাদের অফিসে এসেছিল, আমি 2 জন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন, তাদের কথাগুলো একটা শুনেন। কোন উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই। শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারভিন শিরিন হক, ওনার সাথে কথা বলেন। ওনার সাথে তারা কথা বলেছে, শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার। আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই, তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না। আপনি এখন আমি একটু ডক্টর জাহিদের কাছে কিন্তু প্রশ্নটা করে রাখি, আপনারা এবি পার্টি কি একটা ব্যালেন্সের পজিশন নিচ্ছেন? ধরেন আপনি একরকম, ব্যারিস্টার ফুয়াদ আর একরকম। কালকে আমি ব্যারিস্টার ফুয়াদকে শুনতে পাচ্ছিলাম যে আপনি এখন যে অবস্থানে কথা বলতেছেন তার থেকে একটু আলাদা কথা বলতেন, নাকি আপনারা দুটি মতই একরকম করতেছেন? আমি এই প্রসঙ্গটা বললাম যে সরকারের কথা বলার সময় প্রসঙ্গে। এবং আরেকটি প্রশ্ন আমি করে রাখি, ম্যান্ডেট প্রসঙ্গ একটি কথা আপনাকে আমি জানতে চাইবো, যে ম্যান্ডেটটা এখন বলতেছে যে সরকারের ম্যান্ডেট আছে, কেউ বলতেছে ইউনূস সাহেবের 5 বছর থাকা উচিত, এটা নিয়েও আমি আসলে কথা শুনতে চাইবো। কারণ আমাকে যখন আজকে প্রশ্ন করা হয়েছিল তখন আমি
এইটা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আসলে আপনি এটা নিয়ে কি মনে করেন মঞ্জু ভাই, এবি পার্টি এটা নিয়ে কি মনে করে, ম্যান্ডেট প্রশ্ন। আমি একটা 80 টাকা কাছ থেকে যে আপনি প্রশ্নটা কি ডাক্তার জাহেদ আপনাকে শিখিয়ে দিল কিনা আমি সন্দেহ করছি। যাই হোক, না আপনারা এরকম সন্দেহ চিরকাল করবেন, কে কারে প্রশ্ন শিখায় দেয়, এটা আমার কোনো আপত্তি নাই। আমি সকলের কাছেই প্রশ্ন শিখি, যেমন আপনার কাছেও, এতে কোনো সমস্যা নাই। ধরেন জাহেদি শিখাইছে, কোনো অসুবিধা নাই। আমি একটু ডক্টর জাহেদের কাছে, আচ্ছা ডক্টর জাহেদ, গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি, সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন, দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন। কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন, এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন, সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন, এটা একটু একপেশে হচ্ছে কিনা, মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন, আমি জবাব দেবো। তার আগে যে একটু হঠাৎ মনে পড়লো, আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন, কিন্তু আপনি মঞ্জু ভাইটাকে পেয়েছেন। খেয়াল করেন, মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পালালো মঞ্জু ভাইয়ের কাছে। আমার মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলেন, অনেক কিছু জানতে পারবেন, জাতীয় জানতে। কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, মঞ্জু ভাইয়ের আইকিউ মনে আমার থেকে 15-20 বেশি হবে। মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন। হাইবার আমরা আমি জবাব দিব। আচ্ছা, এখন নির্বাচনের ব্যাপারে ইনফ্যাক্ট আমি একটু এভাবে যদি বলি, আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক। সো আই ডু অ্যানালাইজ, আমি সেটা তো করি, আমি আমার অপিনিয়নও জানাই, এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন, ধরুন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই, এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই। এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি, আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপির সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন, এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন? উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বর পর্যন্ত হবে না, তো আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। ডক্টর রহমান, আপনি তো চমৎকার বলেন, আমি শুনতে থাকি, সেজন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়েন। আপনি বলেন যে এখন একটু থামলাম, কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন। সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন, এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা, এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু, ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হতে থাকবে কিনা জুনে, এটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন, আপনারা আমার সাথে বসেন, বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করবো। কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন, তখন তার এটা কোথাও আগায় না। আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন, এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না। এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে। আমি আর কথা মাঝখানে বলবো না, আমি একটু 2-3টা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই, তারেক রহমান সাহেবের সব মামলা ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশরাক, সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন। নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালিদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে 3টা শক্তি, বিএনপি, সরকার এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট, কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 অগাস্ট আমরা একটু আলাদা করে দেখবো। এই 3টা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল
এবং জনাব ইশরাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপিকে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, আপনি জানেন আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোনো দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সে সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপিকে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে। উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্সে নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, জনাব নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে একটা প্রশ্নও করি, আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো। যখন একজন অভিভাবক, আমি আরেকটা কথা একটু যোগ করি, একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোনো বাবা যদি তার কোন সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছেন এবং অত্যন্ত টার্মোয়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্মোয়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন। ওকে ডক্টর জাহেদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে হলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা সমঝোতা হওয়া উচিত, আমি যদি ঠিক বুঝে থাকি, বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত। এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি, তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে? বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনূসকে তাদের কথা শুনে যেতেছে? আমি 2 নম্বর কথা বলি, আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই সাথে কাজ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছেন, নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি, যে নাহিদ তোমরা এরকম করলে আমি কিন্তু আর এখানে থাকবো না, যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন, ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূসের জানানো না। 3 নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন, এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য একটা লার্নিং সেশন, যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন, তখন এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারই রাখার কথা। আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার, আবার বিএনপি চাপ দিতেছে এই 3টা উপদেষ্টাকে বাদ দেওয়ার। উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব, তাই না? আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না, এই কথা একবারও বলে নাই। এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায়, তারা বিচারটাকে একটা দেখমান দেখতে চায়, এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না। আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ, এটা আপনিও জানেন, আমিও জানি, সম্ভবত মঞ্জু ভাইও জানে। এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই, হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে, কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত, সার্জিস, নাহিদ, এদেরকে তো আলাদা করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ, এদের তো আলাদা করে ডাকাটার একটা, এটাকে বলে না গতিজড়তা, আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন, এটা তো একটা গতিজড়তারও ব্যাপার আছে। এই হচ্ছে আমার টেক। আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন, এবং আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মি তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? জি ডক্টর জাহেদ, আপনার ভাই, আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন লয়ের রিপোর্টিং করেছেন এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে। আমি কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো
রায় দেয়, ডক্ট্রিন অফ নেসেসিটি দেখায়। যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক, কিন্তু পরবর্তী দুইটা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম, নবম বা দশম এরকম কিছু বলেছিলেন, বা দশম একাদশ, পরবর্তী ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোন একটা টার্বুলেন্ট টাইমে, কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারিলি। সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে, আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি, আমি ওভাবে ক্রিটিক করিনি। রয়টার্সের সাথে প্রথম যখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। আমি তখন সেদিনই, এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে, সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম। আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে, কোন জায়গায় আছি? একটা সেনাপ্রধান যদি সরকারেরই পার্ট হয়, তাহলে তো না শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে, কিন্তু শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে। শেখ হাসিনার তো উনি সেনাপ্রধান ছিলেনও। তো তাহলে আমরা এই প্রশ্ন, আমি একটু খুবই ডেভিডস অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে, তো উনি তো বিট্রে করেছেন সরকারি যে আদেশ, যেটা উনি মানতে বাধ্য ছিলেন। তো আমি যে কথাটা বলি, আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের, খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে। এবং I feel lucky, frankly speaking, যে বাংলাদেশ না, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রাদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে, আর এখানে ঝামেলা বেঁধে ছিল 5th অগাস্টে। আমি মনে করি তারা যদি পাওয়ার নিতেন, আমাদের দেশের মেজরিটি অফ দ্য পিপল সমর্থন করতেন, তিনি নেননি, এবং এখন নির্বাচন নিচ্ছেন। এই কথাটা আমরা বলছি, একটা সিভিলিয়ান সরকার নির্বাচনের কথা। আমি আপনার কথা, আমি আপনার কথা শুনতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার টাইমটা ম্যানেজ করতে পারছি না। কিন্তু জাহেদ, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে এরকম, যে অধিকার ছাড়িয়া দিয়ে অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। সেনাপ্রধান যদি করতেছেন, এটা কিন্তু ঠিক যে 5 তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো, হাইন্ডসাইট আমরা এটা জানি না। যদি 20-21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান না নিতেন, কি হইতো আমি এটা জানি না। এবং আমি এটাও জানি, আওয়ামী লীগ যদি ফিরে আসে, প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার। কিন্তু তারপরে আমি বলি, যেটা তো উনি নেন নাই, উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে এই স্নিফটা কেন করতেছেন? ডক্টর জাহিদ, আমি আপনার কাছে আসতেছি, আমাদের অনেকগুলি প্রসঙ্গ আছে, আমরা একটু মঞ্জু ভাইকে একটু শুনি। মঞ্জু ভাই, আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে ম্যান্ডেট নিয়ে। আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি। আমরা ব্যারিস্টার ফুয়াদ, আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে উনি যা বললেন, যাই হোক, আমি ওইটা উনি নাই, উনার নিয়ে আমি কথা বলতে চাই না। এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই। আমি কিন্তু সরল বাংলা ভাষায় বুঝি, যদিও আমি ল গ্রাজুয়েট না, কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই, কিন্তু আইন আমারও বুঝতে হবে, আইন আমারও বুঝতে হবে। সুতরাং আপনি আমার ম্যান্ডেটটা বুঝাতে হবে, ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল, সংবিধানের কি, সংবিধান না সংবিধানের বাইরে, সেটা কি আসলে, জিনিসটা কি? আমি আপনার প্রশ্নের জবাব দিব, তবে ডক্টর জাহেদের একটা জিনিসে, সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে, সেটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি, মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন। এটা খুবই ভালো। এটা ডক্ট্রিন অফ নেসেসিটির মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই, যে এখন কোনো নিয়মই ফেলা যাচ্ছে না, ফলে জরুরি ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন, এটা কেন ইউনূসের জন্য, প্রফেসর ইউনূসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন? উনি কিন্তু প্রফেসর ইউনূসের এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, এটা ঠিক হয় না তুলছেন, কিন্তু যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন, তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে, এটা নট নেসেসারিলি। তো এই জায়গাটা আমি আমি ডক্টর জাহিদের একটু তুলে ধরলাম যে জাহেদ ভাই এই জিনিসটা একটা ব্যাখ্যা আশা করে দিবেন। সেনাপ্রধান তো তার জায়গা থেকে, যেটা সেনাপ্রধানের ক্ষেত্রেও কিন্তু গতিজড়তা, সেনাপ্রধান এই জুলাই আগস্টে গতিজড়তা, মানে আমি গতিজড়তা এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, যে গতির সাথে তো ত্বরণ বাড়ে, এটা থামতে সময় নেয় আসলে। মানে আমি এখন আপনার ম্যান্ডেটের জায়গায় আসি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন যে আমাদের পার্টির পজিশন কি, এই কথাটা 3 দিন আগে ডাক্তার জাহেদ আমার সাথে এটা নিয়ে অনেক কথা বলেছেন, ওনার সাথে আমি খোলামেলা বিষয়টা নিয়ে শেয়ার করেছি। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির পজিশনটা হচ্ছে আমরা একটা সমঝোতামূলক মধ্যপন্থা আমরা গ্রহণ করেছি। কেন করেছি আমি আপনাকে বলি, যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, যে বিএনপির কোনো অবদান নাই, জামাতের অবদান বেশি না ছাত্রদের অবদান বেশি ইত্যাদি। এবং এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনূস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে, এটা আমি মিটিংয়েও বলেছি, লিখিতভাবেও বলেছি। এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি। দেখেন, আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন, আমরা তো বুঝতেছি না, আপনাকে বিএনপির পক্ষে না এনসিপির পক্ষে না সরকারের পক্ষে? আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করবো। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল, এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা, যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি,
কালকে কোনো একটা কথা আমার বিপক্ষে গিয়েছে, তো আমি আপনাকে একেবারে না মঞ্জু ভাই, আমি লেট মি কারেক্ট মাইসেলফ। আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজমের শিকার, সেটা আমার কোনো প্রশ্ন না, মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না। আমি জাহেদকে বলতেছিলাম, জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে, মানে যাদের বিপক্ষেও উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন, দিতেনও। এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না, এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত 2-3 সপ্তাহ ধরে, যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি। এইটা কেন, এটা ছিল আমার প্রশ্ন। কে তাকে ক্রিটিসাইজ করলো, অনেকে তাকে প্রশ্ন করলো কিনা, ওটা আমার কনসার্ন ছিল না। না ঠিক আছে, অসুবিধা না। আমি এবার আসি ম্যান্ডেটের জায়গায়। ঠিক আছে, জি, ম্যান্ডেটের জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, আমাদের সব কাজের ম্যান্ডেট আছে। আমি কিন্তু এটা পাবলিকলি এটা ক্রিটিক করেছি যে এইভাবে ওনার কথা বলাটা শোভনীয় হয় নাই। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আসলে কি আমরা কোনো ম্যান্ডেট ঠিক করেছি? দেখেন, প্রফেসর ইউনূসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে। তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু, আমার ম্যান্ডেট কি, আমি কি কি কাজ করব। এই যে আজকে আমরা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এই আলোচনাগুলো তো এত ডিটেইল হতে পারতো না। আমি কি একটু আমি জানি না, মানে জ্ঞানীগুণী লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি, কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই, ডক্টর ইউনূস আমাদেরকে জিজ্ঞেস করেন আমার ম্যান্ডেটটা আসে কিনা। ডক্টর ইউনূস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেট ডিভিশনকে, প্রধান বিচারপতির নেতৃত্বে। এপিলেট ডিভিশন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও, যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম। এখন নির্বাহী কাজ বলতে কি, এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন, অথবা আমার কাছে শুনতে পারেন। নির্বাহী কাজ হচ্ছে ডেলি অফিস করবেন, পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন, দ্যাটস ইট, যদি আপনি এটা মনে করেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন আসেন তাহলে। ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন, অনেককে জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন। উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল, নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছেন, অনেক ডিসিশন। তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন। এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই। আমি তুলছি, আপনি তুলছেন, এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য, কিন্তু আমরা তুলি না। যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি, মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি। যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূস কি কাজটা করেছেন, উনি যখন 15 আগস্টের ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন, আমাদেরকে ডেকেছেন, কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন, উনি আমাদের সাথে কনসাল্ট করেন না, আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না। তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলার তো আপনার এখানে সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলবো, ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি একটা আপনাকে কথা বলি। কথা বলাও বিপদ, কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন, ঠেস মারবেন বা পোক করবেন। একটাও করেন না এখন পর্যন্ত মঞ্জু ভাই, আজকে আমি একটাও দেখি নাই জাহেদ আপনাকে। আচ্ছা বলেন। আমি অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন আমি আপনাদেরকে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, বিএনপি কে প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন, উনি একটা ষড়যন্ত্র করতেছেন, উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন, উনি বিএনপি কে কার্টেল করতে চাচ্ছেন, এই ধরনের যত ধরনের। আবার একটা কথা, আপনি এই যে চারটা কথা বলেন, না আমাকে বলেন না, আপনি বলতেছেন যে বিএনপি এই বিএনপি ধারণা কথা আপনি বলেন, আপনার থেকে একটা মিনিট, কথাটা শেষ হোক, না আমার এই কথাটা শেষ হোক, এই কথাটা শেষ করেন প্লিজ, এই কথাটা শেষ করেন। আমার এই বাক্যটা আরেকটু আছে, নাইলে আপনি হাফ কথার উপরে কথা বলেন। একই ভাবে ডক্টর ইউনূসকে প্রতিদিন কিছু লোক কান পড়া দিচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ। অর্থাৎ ডক্টর ইউনূসের কানে সবসময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, এটা সেটা হচ্ছে, সব বাধা হচ্ছে বিএনপি। ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে, বিএনপি কে বোঝানো হচ্ছে। এবার প্রশ্নটা করি, আপনি যেটাকে বললেন যে বিএনপির কান পড়া দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনটা অসত্য আপনি আমাদের দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে। একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে, প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে, আপনি তো একটাকে পিক করতেছেন।
আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আরেকদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা করি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার আর বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত। বিশ্বাস করতে চাই। ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যেটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন, দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন, তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস, অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে রাজনীতি থেকে। কিন্তু খালেদা জিয়া যখন ফিরে আসছে, তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই, থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না না, আমার এই বিশ্বাস না। তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে এগুলা কথা। না না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে কি? আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন, বা আপনি সেটাকে, আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদের কথা আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, উনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই, তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহিদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব। মঞ্জু ভাই আমি একটু ডাক্তার জাহিদের কাছে আসি। ডাক্তার জাহিদ অনেক কুসকুস করতেছে প্রশ্নটার জন্য। আমি বলছিলাম যে আমি ক্ষমতা রাখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আসেন লাইভে, একটা মন্তব্য না শোনানোর লোক মঞ্জু ভাই, আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 1 মিনিট বলে নেন, তাহলে আপনি 1 মিনিট বলে নেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন, সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি, এটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, আমি বলছি আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন, এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আরো লম্বা কথা বলতে পারতাম, সংক্ষেপে আপনাকে না, কেন আমি কথাটা বললাম, উনি কালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে। মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা 3জনই একই পেজে, 3জনই একই মতাদর্শই, আপনারা 3জনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি এই যে গত সরকারকে সত্যি একেবারে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা জানি না। ডক্টর জাহিদ, আপনি যদি একটু বলতেন আর্মি কেন, অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া, অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনাপ্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছে, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা অ্যাটলিস্ট করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন। ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন। আমি ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি, প্রথম আলো ট্রান্সলেশন থেকে আমি দেখে পড়ছি। তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায়
সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই, এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপির প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যাচ্ছে সেটার সাথে অ্যালাইড। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্যে দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা তথ্য কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও। আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায়। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার ঘোষণা করেছিলেন দুদিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন, লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না জনাব আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে। কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি, বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি, সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ অর্জুন নাগার্জুন, অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না, এক চুল তার কোনো কিছু করতে পারলেন না। সেনাপ্রধান এখানে টিকলেন কি করে? তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য? সেনাপ্রধানও কি বিএনপির সাথে, ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন? আপনি বলতেছেন ডিফেক্টো যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার, সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি? তাকে তো আমার একটা জোক মনে হইতেছে। জোক মনে হচ্ছে কেন? সেই করিডোরের জায়গায় একটা ত্রাণের জায়গায় একটা করিডোর, যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না। মানে দেখেন, ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না, আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানো বটে। মানে মঞ্জু ভাইয়ের মতো নিরিবিলি ক্ষমতা, নীরব কবিত্ব তো কবিত্ব না। তো ওইটার ক্ষেত্রে তো আমি নীরব ক্ষমতা দেখতে পাচ্ছি। নীরব ক্ষমতা তো ক্ষমতা না আসলে। খালেদ ভাই, আমি মনে করি ঘটনা যেটা হয়েছে, ওনারা ফর দ্য টাইম বিং ফেইল করেছেন, এটা তো ফ্যাক্ট। যেমন ধরুন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি, আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই। সেটা হচ্ছে এই, আমি যে বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী, সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে নেমেছে। এটাও আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না। এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন, সেটা তারা কার্যকর করে দিলেন। টেকনিক্যালি মনে হয় ঠিক আছে, এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি, এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এটা থেকে সরেই আসতে হলো। তো সরকারের খোয়াব আছে, আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরিভেটরি ঢঙে, কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত, কিভাবে করব, তার শক্তি কতটুকু, আমার ধারণা সবটা তার নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে। এজন্যই বলছি আমি, ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা, আমার উত্তর হচ্ছে সরি বলবো না। সরি কেন বলবো না জানেন? ইলেকশন ইচ্ছা মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া, দিস টু থিংস আর নট দ্য সেম।
উনি ইলেকশন দিতে বাধ্য হয়েই হয়তো শেষ পর্যন্ত যাবে। আমি বিশেষ করে টোকিওতে জাপানে তার বক্তৃতা শোনার পর মনে হয়েছে সেটা আসলে ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার হবে না। আমি এটুকু বলে এই অংশে আমি শেষ করছি। গতকাল আমাকে মাননীয় মতিউর রহমান চৌধুরী ভাইয়ের প্রোগ্রামে জিজ্ঞেস করছেন এসব করে উনি তাহলে কি অর্জন করবেন এত কিছু করে। আমার উত্তর ছিলেন অসম্মান অর্জন করবেন। আমি খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি উনি অসম্মানের সাথে বিদায় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় বলতাম যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে, আর ভুল বোঝানো না, ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়ে লজ্জা লাগে। মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোরভাবে সমালোচনা করেছি। যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষ এই টার্মোয়েলের টাইমে ক্ষমতায় থাকা ইটসেলফ ইজ এ প্রবলেম। সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ। এন্ড বটম লাইন, যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে, আমাদের সময়টা এত বেশি ক্রুশাল, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি, আমাদের স্টেটের সিকিউরিটি আর সভারেন্টি এত বেশি অ্যাট স্টেক, কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি শোরগোল করা দরকার, তাতে অন্তত ক্ষতি হবে না।